আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গুঁড়ো দুধের মিষ্টি কাপ দই। এবারের ঈদের ডেজার্ট তালিকায় আপনি চাইলে এই কাপ দই রাখতে পারেন। ঈদের পোলাও মাংস খাওয়ার পরে দইটা খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আর আজকের রেসিপিতে আমি চুলা বা ওভেন ছাড়া রাইস কুকারে কিভাবে এরকম পারফেক্ট দই জমানো যায় সেটাই দেখাবো। রাইস কুকারে এত ভালো দই জমে যে এটা প্লাস্টিকের বাটিতেও বসবে, আর এভাবে উল্টে ধরলেও কিন্তু দইটা পড়ে যাবে না। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এ পর্যন্ত আপনারা যারা দই বসাতে ফেল হয়েছেন, এবারে আর সেটা হবে না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই গুঁড়ো দুধের মিষ্টি দইয়ের রেসিপি। আজকের দইটা খুবই স্পেশাল, কারণ আজকে আমি লিকুইড দুধ নয়, আজকে দইটা তৈরি করে দেখাবো পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ দিয়ে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ভালো ব্র্যান্ডের ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে এটা তৈরি করতে পারেন। আর আজকে আমি দইয়ে একটু হালকা মিষ্টি ব্যবহার করব। চলে এলাম মূল পদ্ধতিতে। প্রথমেই চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে তাতে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। তারপর অপেক্ষা করব এই চিনি আর পানিটা পুড়ে ক্যারামেল হওয়া পর্যন্ত। আর ক্যারামেলটা আমরা করব শুধুমাত্র দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য। আপনি যদি দইয়ের কালারটা না আনতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করার দরকার নেই, সরাসরি আপনি দুধটাকে জ্বালিয়ে নিতে পারেন। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবং আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যারামেল তৈরির সময় একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু আপনার দইটা একটু তেতো তেতো হয়ে যাবে আর এর মধ্যে বাজে একটা গন্ধ করবে। খুবই লাইট একটা ক্যারামেল তৈরি করতে হবে। তারপর আমি এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ দিবেন না, এতে করে ক্যারামেলটা আটকে যাবে। গরম পানি বা গরম দুধ দিলে সহজেই ক্যারামেলটা গলে যাবে। তারপর এটাকে এইভাবে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিলিয়ে নিব। যেহেতু আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে করছি তাই পানি দিলাম। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে সরাসরি দুধটা এর মধ্যে দিয়ে দিবেন। এবারে আমি এর মধ্যে 1 কাপ ভর্তি করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে সাধারণত 1 লিটার দুধ তৈরি করা যায়, মানে 4 কাপ পানির সঙ্গে 1 কাপ গুঁড়ো দুধ মেলানো হয়। তবে আমি যেহেতু দুধটাকে একটু জ্বালিয়ে ঘন করব, তো ওই সময়টা বাঁচানোর জন্য আমি আগে থেকেই 3 কাপ দিচ্ছি। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে করেন তাহলে 4 কাপ দুধকে জ্বালিয়ে 3 কাপ করে নেবেন। এবারে আমি দুধ আর ক্যারামেলটা একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ক্যারামেলের কারণে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে। এবারে মিষ্টি করার জন্য আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম আজকে আমি হালকা মিষ্টি দই বানাবো, এজন্য আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক এতে দিচ্ছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। যদি নর্মাল মিষ্টির দই খেতে চান তাহলে এর মধ্যে 1/4 কাপ কনডেন্স মিল্ক দিলেই হবে, কারণ আমাদের আগে থেকে 1/4 কাপ চিনি দেওয়া আছে। তবে এই গরমে ভরপুর খাওয়ার পরে হালকা মিষ্টি দই বেস্ট, এজন্য আমি হালকা মিষ্টি করে দইটা বানাচ্ছি। আমি একটু চেখে দেখছি, আমি যেরকম চাচ্ছি ঠিক সেরকমই হয়েছে মিষ্টিটা। আপনারা এইভাবে চেখে দেখে আপনার পছন্দ মতো মিষ্টির জন্য কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন। তারপর এটাকে নেড়ে চেড়ে 2-3 বার একটু বলক তুলে নিব। খুব বেশি জ্বালানোর কিছু নেই, কারণ আমরা অলরেডি 3 কাপ পানি দিয়েছিলাম 4 কাপের জায়গায়। আর দুধটা বেশ ভালোই ঘন আছে, এর থেকে বেশি ঘন করব না, তাহলে আমাদের দইটা কিন্তু বেশি আঠালো হয়ে যাবে। চুলা থেকে আমি হাঁড়িটা নামিয়ে এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, যাতে উপর থেকে সর না পড়ে, এতে করে দুধটা সমানভাবে ঘন থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই দুধটাকে কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা বা রুম টেম্পারেচারে নিয়ে আসা যাবে না। এটা এতটুকুন গরম থাকবে যার মধ্যে আপনি একটা আঙুল বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু আপনার দই জমতে অনেক বেশি সময় লাগবে। আর আজকের দইটা জমানোর জন্য আমি ব্যবহার করছি টক দই। আপনারা চাইলে কিন্তু সাওয়ার ক্রিম দিয়েও দই জমাতে পারেন। তবে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো এই টক দইটাকে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে তারপরে ব্যবহার করবেন। আর আজকে আমি যতটুকুন দুধ নিয়েছি তার জন্য 1/4 কাপ টক দই এনাফ। বেশি টক দই দিলে দইটা বেশি আঠালো আর বেশি জমাট হয়ে যায়। তবে এটা ব্যবহারের আগে এইভাবে একটু ফেটে নেবেন, তাহলে দইয়ের মধ্যে কোনো দানা থাকলে সেগুলো ভেঙে যাবে আর খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। আমি দইটাকে একটু ফেটে নিয়ে তারপর দুধের মধ্যে ঢেলে দিলাম। এবারে একসঙ্গে একটু মিশিয়ে নিব। খুব ভালোভাবে এই দুধের সঙ্গে দইটা মেশানোর জন্য আমি একটা এগ হুইস্কের সাহায্যে এইভাবে হুইস্ক করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়।
দুধ আর দইটা একসঙ্গে মিশে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই। দেখুন কোথাও দইটা দলা বেঁধে নেই। এবারে আমরা এই দই মিশ্রিত দুধটাকে যে পাত্রে আমরা দইটা জমাতে চাই সেটাতে ঢেলে নিব। আজকে যেহেতু আমরা কাপ দই তৈরি করব, তাই দই মিশ্রিত এই দুধটা আমি ছোট ছোট 8টা প্লাস্টিকের কাপে ঢেলে নিচ্ছি। আপনি চাইলে বড় কোনো একটা বাটিতে একবারে ঢেলেও কিন্তু দইটা জমাতে পারেন। আবার বাসায় যদি ছোট কাচের গ্লাস বা ফিনির বাটি থাকে, তার মধ্যেও দই জমানো সম্ভব। তবে ছোট কাপে দই জমানোর একটা সুবিধা হলো পার হেড একটা করে কাপ আপনি দিয়ে দিতে পারবেন। যেগুলো বেঁচে যাবে সেগুলো ফ্রিজে 7 দিন ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন। যদি কাটা না হয় এর ভেতর থেকে কোনো পানি বের হবে না। আর বড় করে বানালে দেখা যাচ্ছে যে কাটার পরে যেটুকুন বেঁচে যায় সেটা ফ্রিজে রাখার পর ওর থেকে একটু পানি বের হয়। আর প্রথমেই বলেছিলাম আজকের দই আমরা জমাবো রাইস কুকারে, কোনো ওভেন বা চুলাতে নয়। রাইস কুকারের ভেতরে যে একটা বাটি থাকে যেটা আসলে বের করে নেওয়া যায়, সরাসরি এতে দই না জমানোই ভালো, কারণ একটু রিস্ক থেকে যায়। কারণ ঠিক এই বাটিটার তলায় মোটরটা থাকে আর হিটটা সরাসরি লাগে, তাই অনেক সময় ছানা কেটে যাওয়ার একটা ভয় থাকে। আর রাইস কুকারে দুটো বাটন থাকে, একটা হলুদ একটা লাল রঙের। হলুদটা হচ্ছে অল্প আঁচের আর লাল রঙেরটা হচ্ছে বেশি আঁচের, মানে ওটাতে কুক হয়, আর হলুদটাতে পাত্রটাকে গরম করে রাখে। তো আমরা এখন রাইস কুকারে কিভাবে দইটা বসাতে হয় সেটা দেখে নিব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এর যে বাটিটা সরাসরি এর মধ্যে আমরা ওই কাপগুলো না দিয়ে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, যাতে তাপটা একদম সরাসরি না লাগে। এইবারে এই স্ট্যান্ডের উপরে আমি কাপগুলো বসিয়ে দিব। আপনি যদি বড় একটা বাটিতে দই বসান তাহলেও এরকম একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে সেই বাটিটা বসিয়ে দিবেন। এক লেয়ার হয়ে গেল। এইবারে আমি ওপরে আরও 4টা যে কাপ আছে সেগুলো দিব। আর রাইস কুকারের সঙ্গে এরকম একটা স্টিমার থাকে, তো ওই স্টিমারটা বসিয়ে তার উপরে আমি বাকি 4টা কাপও বসিয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম নয় যে নিচেরগুলো বেশি ভালো হবে ওপরেরগুলো কম ভালো হবে, সব কিন্তু সমানভাবেই হবে। তবে নিচের দইগুলো আগে আগে জমবে, যেহেতু তাপটা নিচ থেকেই আসবে। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। সব রাইস কুকারের ঢাকনা কিন্তু এরকম গ্লাস লিডের হয় না, অনেকটা কাভারের মতো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে এর উপরে এরকম টাওয়েল দিয়ে ঢেকে দেওয়ার দরকার নেই। যেহেতু আমার এই ঢাকনাটা গ্লাস লিডের এবং একটা ছিদ্র আছে, তাই এর মধ্যে যাতে আলো বাতাস না ঢুকতে পারে এজন্যই আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে আমি এটাকে অন করে দিব। আর দেখতেই পাচ্ছেন হলুদ বাতিটা জ্বলছে, লাল বাতিটা জ্বালানো যাবে না, মানে কুক করা যাবে না, জাস্ট ওয়ার্ম অপশনে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। যেহেতু আমার কাপগুলো ছোট আমি 1 ঘন্টা ওয়ার্ম অপশনে রেখেছি। তারপরে আমি রাইস কুকারটা অফ করে 2 ঘন্টা এভাবেই এর মধ্যে থাকতে দিয়েছি। টোটাল 3 ঘন্টা পরে আমি ফিরে এলাম। 1 ঘন্টা রাইস কুকারটা অন ছিল আর 2 ঘন্টা আমি এভাবেই রেখে দিয়েছিলাম। আরেকটা ব্যাপার খেয়াল করছেন হয়তো যে ঢাকনার গায়ে পানি বা বাষ্পটা জমা হয়েছে। তো আপনারা চাইলে ঢাকনাটাই কাপড়ে পেঁচিয়ে তারপরে ঢেকে দিতে পারেন যদি এরকম গ্লাস লিডের হয়, অথবা সরাসরি কাপগুলো ঢেকে তারপরে রাইস কুকারে বসাতে পারেন। এতে করে এই পানির ফোঁটাগুলো দইয়ের মধ্যে পড়বে না। আর দেখতেই পাচ্ছেন দইগুলো কিন্তু সুন্দরভাবে জমে গিয়েছে। তবে এটাকে আরও একটু সময় দিতে হবে ভেতর থেকে পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমরা এটাকে 1 ঘন্টার জন্য মিনিমাম ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। এতে করে দইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। ওপরেরগুলো আমি সরিয়ে নিলাম। এবার আমরা নিচের দইগুলো দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। ওপর আর নিচে একইভাবে হবে, কারণ তাপটা নিচ থেকে আসলেও যেহেতু এটা আটকানো ছিল, পুরোটা তাপ কিন্তু এই বাটির মধ্যে ছিল, তার জন্য দইগুলো পারফেক্টলি জমে যাবে। রাইস কুকার থেকে বের করার পর 1 ঘন্টা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দইটাকে ভালো করে সেট করে নিয়েছি। এবারে আমরা দই কেটে দেখব যে এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট মিষ্টি দই। যখন আমরা এই কাপের মধ্যে দুধটা ঢেলেছিলাম তখন কিন্তু সেটা একদম তরল ছিল। আর দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দরভাবে দইটা জমাট বেঁধেছে। আর এই দইগুলো আপনি চাইলে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
এবারের ঈদে আপনারা চাইলে কিন্তু দই তৈরি করতে পারবেন। এতদিন যারা চুলা বা ওভেনে দই তৈরি করতে গিয়ে অনেকবার ফেল হয়েছেন, আমি আশা করছি এবারের এই রাইস কুকারের ট্রিক্সটা আপনাদের সেটা থেকে মুক্ত করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।